দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। তার এই বক্তব্য অবশ্যই তার অবস্থান থেকে এটাকে 180 ডিগ্রি টার্ন নেওয়া নাকি 360 ডিগ্রি টার্ন নেওয়া, বিপরীতমুখী নাকি আবার ঘুরে জায়গায় চলে আসা, সেটা আমি জানি না। তবে বিচারের বার আপনাদের কাছে দিলাম। আপনাদের মনে আছে বাংলাদেশে নির্বাচন নিয়ে যারা তাদের মতামত দেন বা নির্বাচনী বিশ্লেষক বলে আমরা যাদেরকে দেখে থাকি, তাদের মধ্যে ডক্টর বদিউল আলম মজুমদার হচ্ছেন অন্যতম। তাকেই প্রধান নির্বাচনী বিশ্লেষক বলে ধরে নেওয়া হয়, আর সেখানে তিনি নির্বাচন কমিশন সংস্কারেরও কমিটিরও প্রধান হয়েছেন। পাশাপাশি আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সাহেব, স্বাধীন মালিক সাহেব, তুফাইল আহমদ সাহেব সহ আরও অনেকে আছেন নির্বাচনী বিশ্লেষক। যাই হোক, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে যদি আসে তাহলে অবশ্যই ভালো, যদি না আসে তাতেও কোনো সমস্যা নেই। আমাদের এইটা নিয়ে একটু আলোচনা করতে হচ্ছে দর্শক। কারণটা হচ্ছে, বিগত আপনারা জানেন যে আন্দোলনের মুখে এক পর্যায়ে পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ওয়াজেদ দেশ ছেড়ে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার পর মূলত আওয়ামী লীগে এখন নেতৃত্ব দেবার মতো বা আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করার মতো কাউকে আমরা দেখছি না, বা তারা তাদের অবস্থানও ঘোষণা করছেন না। তাদের দলের অবস্থান কি, কে সেটাকে নেতৃত্ব দিচ্ছেন, কে পরিচালনা করছেন, এগুলোর কোনো কিছুই এখন মানুষের কাছে পরিষ্কার নয়। এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, এখানে একটা কথা বলি দর্শক, বিগত স্বৈরাচার 3টি নির্বাচন করেছে অবৈধভাবে। একটাতে 154 জন আগেই নির্বাচিত হয়ে গেছে, একটাতে দিনেরটা রাতে হয়েছে, এবং আর সর্বশেষ 2024-এ আমিডামের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ছোটোখাটো কিছু গৃহপালিত বিরোধী দল ছিল, এদেরকে বিরোধী দল বলা যায় না, এরা বলা ছিল সরকারের সাথে বোঝাপড়ার সাথে এক ধরনের আসন তারা পেয়েছে। এখন সেই নির্বাচনে যদি এই মানে ছোট দলগুলাকে নিয়ে বোঝাপড়া নির্বাচনেও যদি নির্বাচন নিরপেক্ষ হতো, অর্থাৎ মানুষ যদি ভোট দিত, সেখানেও মানুষের ভোট দেওয়ার আগেই নির্বাচন শেষ হয়ে গেছে, রাতেই হয়ে গেছে, কিংবা একই দলের মধ্যে বোঝাপড়া নির্বাচন হয়েছে, কাজেই মানুষ কিন্তু ভোট দিতেও যায়নি, ভোটও দেয়নি, যার ফলেই এটা ছিল সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। এখন আসেন শেখ হাসিনা ওয়াজেদের যে আওয়ামী লীগের কথা জনাব বদিউল আলম মজুমদার সাহেব, তিনি সবসময় বলতেন যে সকলের অংশগ্রহণেই নির্বাচন হতে হবে। পার্টিকুলারলি বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটি রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশগ্রহণ না করে, তখন অটোমেটিক্যালি নির্বাচন অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে যায়। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, পালিয়ে বেড়াচ্ছে, তাদের নির্বাচনে আসা বা না আসা এখনও কোনো কিছু পরিষ্কার নয়। তবে এখানে আমার আরেকটা বিশ্লেষণ আছে দর্শক। যখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সবাইকে সংলাপে ডাকলেন, আমরা দেখলাম যে আওয়ামী লীগকে সেখানে সংলাপে ডাকা হয়নি। এটা হতে পারে দুটি কারণ। একটা হচ্ছে আওয়ামী লীগের কেউ সংলাপে অংশগ্রহণ করার মতো প্রস্তুতি ছিল না, কিংবা আওয়ামী লীগ আসতে চায়নি। হয়তোবা সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে, সরকার আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে। তার কারণ হচ্ছে, আপনারা দেখেছেন যে সুহেল তাজ গিয়ে সচিবালয়ে একবার দেখা করেছেন। তিনি কি কারণে দেখা করেছেন, কি কথা হয়েছে, বা এটার আলোচনার বিষয়বস্তু কিছু সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে বদিউল আলম মজুমদার সাহেব যেটা বলছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা করতে পারবে, তবে তাদের নেতাদের সবাইকেই বিচারের আওতায় আসতে হবে। এটা খুব স্বাভাবিক, তাদের অপরাধের বিচার ছাড়া তো আর নির্বাচন হবে না। এখন তারা যদি মনে করে নির্বাচনে গিয়ে তো আমাদের কোনো ভালো ফলাফল তো দূরে থাকুক, কোনো আসন হয়তো আমরা পাবো না বা নির্বাচনই করতে পারবো না, তাহলে আমরা নির্বাচনে যাব না। সেটা একান্তই আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বা তাদের দলীয় অবস্থানের ব্যাপার।
তবে তারা যে অপরাধ করেছে গত 15-16 বছর, সেটার জন্য অবশ্যই তাদেরকে অনুতপ্ত হতে হবে। অন্তত আমরা দলের প্রধান শেখ হাসিনা ওয়াজেদের ইদানিং যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা তিনি যে কথা বলছেন, তার এই কথাবার্তার থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নয়, তিনি অনুশোচনা করছেন না যে তিনি যে অপরাধ করেছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় ভয়ের বিষয় দর্শক। তার কথাবার্তার থেকে তিনি যদি জাতির কাছে সরি বলতেন অন্তত, তাহলে মনে করা হতো যে মানুষ যদি অপরাধ করেও একসময় সে তার বোধ শক্তিতে নিয়ে আসে যে ইয়েস, এটা তার অপরাধ ছিল এবং এজন্য তার ক্ষমা চাওয়া উচিত। কিন্তু তিনি এখনও তার ভিডিওতে বলছেন যে তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী, এমনকি তিনি চট করে ঢুকেও যাবেন বলছেন বাংলাদেশে। যাই হোক, আমি ওই আলোচনায় এই ভিডিওতে যাচ্ছি না দর্শক। যাই হোক, ডক্টর বদিউল আলম মজুমদার সাহেব এবং এমনকি পতিত স্বৈরাচার, আপনাদের মনে আছে, তারা বলছিল যে 75-এর পর নাকি 2024-এর নির্বাচনই সবচেয়ে নিরপেক্ষ হয়েছে। এমন বালখিল্য এবং অযৌক্তিক অসংযত কথাবার্তা বলেছিলেন সাবেক সরকার প্রধান শেখ হাসিনা ওয়াজেদ। যাই হোক, এই পরিবর্তিত পরিস্থিতিতে যে নির্বাচন হচ্ছে, যে নির্বাচন হবে, একটা সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষ, অবশ্যই সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হচ্ছে বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হচ্ছে, এটা আমরা ধরে নিতেই পারি। সেই নির্বাচন অ্যাটলিস্ট এইটুকু নিশ্চিত করেই বলা যায় যে নিরপেক্ষ করার জন্য একদিকে যেমন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো অবশ্যই অংশগ্রহণ করবে, পাশাপাশি ছোটোখাটো আরও যে রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী যদি ইসলামী ঐক্যজোট সহ আরও সকল দলগুলোকে নিয়ে তারা যদি একটা জোট করে বা মোর্চা করে, তাহলে এটুকু বলা যেতেই পারে যে নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং মানুষ যে বুথ কেন্দ্রে যাবে, এটুকু আমরা বলতে পারি। অন্তত আওয়ামী লীগের গত 3টি নির্বাচনে মানুষ বুথ কেন্দ্রে যাওয়ার থেকেই বিরত যেখানে ছিল, এরকম পরিস্থিতি হয়তো হবে না। তবে যেটাই হোক, যতজন ভোটারই হোক, যেভাবেই নির্বাচন হোক না কেন, নির্বাচন হতে হবে নিরপেক্ষ এবং মানুষের বুথেই যেন প্রতিনিধি নির্বাচিত হয়। মানুষ যাকেই ভোট দেয় তিনি যেন নির্বাচিত হন, এটাই আমাদের চাওয়া এবং প্রত্যাশা। এতে আওয়ামী লীগ আসুক, আসলে ভালো, না আসলেও সমস্যা নেই। সাংবিধানিকভাবে আমাদের একটি নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার, যেটা তারা লস্ট করেছিল গত 15 বছর, সেটা যেন আবার সে তার অধিকার ফিরে পায়। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।